এই ছবিতে যাকে দেখছেন তার নাম মাহফুজ আলম, যাকে বলা হচ্ছে ২৪-এর আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক, যার সম্পর্কে এতদিন মেইনস্ট্রিম মিডিয়া কিছুই জানাতে পারেননি। ব্যর্থ হয়েছে বিগত সরকারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ডিজিএফআই বা এনএসআই এর মতো গোয়েন্দারাও। জুলাই বিপ্লবের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে, যার সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না। সাধারণ যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক। এরপরে একের পর এক যোগ করেছে আরো নতুন নতুন টার্মিনোলজি। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা, এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনোই দেখেনি। ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে, তবুও আসতে থাকে একের পর এক কর্মসূচি। জীবনকে তুচ্ছ করে তাদের যোগ দেয় আপামর ছাত্র জনতা। সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি। কিভাবে কে কোথায় বসে তৈরি করত এই রূপরেখা, এই চিন্তা আমাদের মাথায় তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজ ভাইকে প্রকাশ্যে আনার মাধ্যমে সেই জটটা খুলতে শুরু করেছে। কেন দরকার ছিল এই নতুন ধারণাগুলো, আর কেনই বা এই ধারণাগুলোর সাথে দলমত নির্বিশেষে সকলে মিশে গিয়েছে, আর কেনই বা অতীতের অনেক রাজনৈতিক দলগুলো বারবার হরতাল, অসহযোগ আন্দোলন, সরকার পতন সহ নানা আন্দোলনের ডাক দিয়েও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হচ্ছিল। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমার অবজারভেশন হলো, পূর্বের দলগুলোর ভুল সময়ে ভুল ডাক ও জনগণের স্বার্থে না দাঁড়িয়ে তাদের দলীয় স্বার্থে দাঁড়ানো, যার কারণে জনগণ এই আন্দোলনের ডাককে তার নিজের আন্দোলনের ডাক মনেই করেননি। এই কারণেই আন্দোলনগুলো বাধা পড়েছিল তাদের দলীয় গণ্ডির ভেতরেই। বারবার হরতাল, অসহযোগ আন্দোলন, সরকার পতন, এই শব্দগুলো শুনতে শুনতে সাধারণ মানুষের এইগুলোর উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। সাধারণ জনগণ যখন দেখে হরতালে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে, অসহযোগ আন্দোলনে সব অফিস আদালত খোলা থাকে, সরকার পতনের ডাকের পরও সরকার অবলীলায় টিকে যায় আর প্রতিপক্ষকে নিয়ে রং তামাশা করে বিবৃতি দেয়, তখন এই শব্দগুলো আর সরকারকে ভীতি জাগাতে ব্যর্থ হচ্ছিল, আবার জনগণের ভেতরে আশা জাগাতেও সমানভাবে ব্যর্থ ছিল। তাই দরকার ছিল নতুন শব্দ, নতুন ধারণার, যে শব্দগুলোতে সুর মেলাবে সব শ্রেণীর মানুষ, যে ধারণায় অংশ নেবে ছেলে বুড়ো থেকে সব জনতা। আর এই শব্দ এবং ধারণাগুলো ছিল এই মাহফুজ আলম ভাইয়ের ব্রেন চাইল্ড। বর্তমান সময়ে বোঝার ক্ষেত্রে উনি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অধিকতর প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। সঠিক সময়ে সঠিক কর্মসূচি এবং পুরনোকে ভেঙে নতুন কাঠামো তৈরি, যাতে সবাই ইনফ্লুয়েন্সড ফিল করে। এই ক্ষেত্রে উনি শতভাগ সফল। মাহফুজ আলম ভাই আমার হলের আমার ইমিডিয়েট সিনিয়র, আমাদের সবার পরিচিত ফেস। চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের মাহফুজ ভাইকে দেখতাম হলের পুকুর পাড়ে বসে থাকতো, জামাইয়ের দোকানে খাবার খেত। দীর্ঘ ৬ থেকে ৭ বছর হল জীবনে কখনোই আলোচনায় আসার মতো কিছু বলতে বা করতে দেখিনি কেউ, কিন্তু হঠাৎই আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে আসলেন। লম্বা ঝাঁকড়া চুলের চেহারায় ৬০-এর দশকের বিপ্লবী সিরাজুল আলম খানের অবয়ব কিছুটা লক্ষণীয় ছিল। ৬০-এর দশকে যখন রাজনৈতিক দলগুলো স্বায়ত্তশাসনের দাবি মুখ ফুটে উচ্চারণ করতে ভয় পেত, সেই সময় স্বাধীনতার স্বপ্ন দেখা সিরাজুল আলম খান চৌধুরীরা এই জহুরুল হক হল, তৎকালীন নাম ইকবাল হলকে কেন্দ্র করেই গড়ে তুলেছিলেন গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, যাদেরকে ইতিহাসে আমরা নিউক্লিয়াস নামে চিনি। সেই হলেই আবারও এক ঝাঁকড়া চুলের যুবক আসবে, যার মাথার ক্ষুরোধার বুদ্ধিতে কবর রচনা করবে প্রবল পরাক্রমশালী এক ফ্যাসিস্ট রেজিমের। পুকুর পাড়ে আনমনে বসে থাকা অন্তর্মুখী স্বভাবের এই মানুষটাকে যারা আমরা চোখের সামনে দেখতাম, তারা কি এটা ঘুণাক্ষুরে ভেবেছিলাম? ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই এক আজব জায়গা। আগে ইতিহাস পড়তে গেলে এসব চোখে পড়তো, আর এবার চোখের সামনে নতুন ইতিহাস তৈরি করতে দেখলাম।